কলকাতা থেকে আমরা বাইক চালিয়ে বেরিয়েছিলাম কন্যাকুমারীর উদ্দেশ্যে এবং পুরো সাউথ ইন্ডিয়া কমপ্লিট করে আমরা বাড়িতে ফিরে যাব, তাও নিজের বাইক চালিয়েই। এখান থেকে কেরালা যেহেতু একদম কাছে, আর কেরালায় তো সারা বছরই বৃষ্টি হয়, সেই কারণে সেই বৃষ্টির আভাস কিন্তু এখানেও থাকে। চেন্নাই ডিস্টেন্স আছে মাত্র 360 কিলোমিটার। ফাইনালি অনেক কষ্টের পর কলকাতাকে আমরা 2000-এর নিচে নামিয়ে আনতে পেরেছি। NH-44 এর উপরে ইন্ডিয়ার লংগেস্ট হাইওয়ে, যেটা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত রয়েছে। উইন্ডমিলের ডানাগুলো দেখো, কি বিশাল সাইজের ডানা। আমাদের ছোট ভাইয়ের কন্যাকুমারী আসার সময় নাম দিয়েছিলাম চেন্নাই এক্সপ্রেস, আর এখন নাম দিয়েছি কলকাতা এক্সপ্রেস, কারণ আমাদের ছোট ভাই এবারে কলকাতায় যাচ্ছে। গুড মর্নিং ফ্রম কোয়েম্বাটুর আদি যোগী। তোমরা এর আগের ভিডিও দেখেছিলে, আমরা আদি যোগীকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করেছিলাম এবং আদি যোগীতে যে সন্ধ্যেবেলা লেজার শো হয় সেটা তোমার সাথে শেয়ার করেছিলাম। ওই ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখোনি তাকে রিকোয়েস্ট করবো প্রতিটা পার্ট তোমরা দেখে দেখে আসবো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে কিন্তু রিলেট করতে পারবে। আর আজকে আমরা রয়েছি এখন আমাদের হোটেলের ছায়াতে, যেটা হচ্ছে আদি যোগীর একদম কাছে 2 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে। আর এই হোমস্টেটা কিন্তু খুব সুন্দর একটা বড় সড়ো হোমস্টে, 2খানা বেডরুম রয়েছে। তো তোমরা যদি আদি যোগীতে আসো এই হোমস্টেটাকে একবার চেক আউট করতে পারো, নিচে ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো। আজকে জার্নি হবে তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে। জানি না কতদূর যেতে পারবো না পারবো, পুরো ভিডিওটার সাথে জুড়ে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি শেয়ার করো। তো চলো বেশি টাইম স্পেন্ড করে আজকে জার্নিটা শুরু করা যাক। সকাল সকাল বসে পড়েছি আমরা খাওয়ার জন্য, কারণ রাত্রিবেলা ভাত একটু বেশি হয়েছিল আমাদের। তার সাথে সকালবেলা কিন্তু আমাদের আলু ভাজা হয়েছে এবং কাল রাত্রিতে চিকেন অল্প ছিল। চিকেন আর আলু ভাজা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একদম ডাইরেক্ট বেরোবো অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে, কারণ রাস্তায় কিন্তু খাওয়া দাওয়া করলে বেশ কিছুক্ষণ টাইম কেটে যায়, সেই কারণেই আমরা হোটেল থেকে কাজ মিটিয়ে বেরোবো। চলো, তো নিচে এসে আমাদের বাইক লাগেজ প্যাক করা একদম কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ এখানে সমস্ত বাইক আবার ওভারলোড হয়ে গেছে, আর সবাই কিন্তু এখনও প্যাকিং শুরু করে দিয়েছে। আর এখন টাইমও হয়ে গেছে কিন্তু প্রায় 9:30। আমাদের এই লাগেজ লোড করতে করতে কিন্তু বেশ কিছু টাইম লেগে যায়। এটাই সবথেকে বড়ো একটা হেডেক থাকে, হোটেল নাও আর টেন্ট করো, লাগেজ নামানো আর লাগেজকে আবার বাইকে লোড করা খুব টাইম সাপেক্ষ ব্যাপার এবং খুব বিরক্তিকর ব্যাপারও। টাইম হয়ে গেছে 9:48, আর আমরা এই জিবা হোমস্টেকে ছেড়ে সবেমাত্র বেরোচ্ছি। এই হোমস্টেটা আসার রাস্তাটা একটু ঘুরপথ ছিল, কালকে আসতে গিয়ে কিন্তু আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা ম্যাপে দেখাচ্ছি এদিকে রাস্তা রয়েছে, কিন্তু আমরা রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না। তার কারণ হচ্ছে একটাই, এই যে গাছটা রয়েছে এই গাছটা পুরো কিন্তু রাস্তাটাকে ব্লক করে রেখেছে। এই দেখো, এই গাছটা থেকে আমরা রাইট সাইড নেব, আর নিলেই কিন্তু মেন রাস্তা। বাম দিকে চলে যাচ্ছে আদি যোগী এবং ডান দিকে চলে যাব কোয়েম্বাটুরের দিকে। আর এই আমরা বেরিয়ে পড়লাম আজকে কলকাতার উদ্দেশ্যে। এইখান থেকে 2147 কিলোমিটারের রাস্তা আছে কলকাতার। আমি ডাইরেক্ট কলকাতায় বেরিয়েছি। আমি যখনই বাড়ির পথে ফিরি তখন আমি কিন্তু কোনো ডেস্টিনেশন ঠিক করি না, আমি ডাইরেক্ট একদম কলকাতা মারি এবং ওই কিলোমিটার যেটা আসছে ওইটাকে তোমাদেরকে বলতে বলতে যাই। এটা আমার খুব ভালো লাগে নিজের, যে কলকাতা থেকে আমরা এত দূরে রয়েছি আর কয়েকটা দিনের মধ্যে আমরা আবার কলকাতায় কিন্তু এন্টার করে যাব। এখানকার ওয়েদার সম্পর্কে বলি, এখানে কিন্তু বেশ মাঝে মধ্যেই বৃষ্টি হয়। কালকে সারা দিন কিন্তু বৃষ্টি হয়েছে এখানে। আর আমরা যেই টাইমে আদি যোগী ঘুরতে গিয়েছিলাম সেই টাইমটাই একটু বৃষ্টিটা কম ছিল। এটা আমাদের খুবই ভাগ্য ভালো, না হলে যদি বৃষ্টি হতো তাহলে হয়তো ভিজে ভিজে আমাদেরকে আদি যোগী দর্শন করতে হতো, সেটা খুবই কষ্টকর ব্যাপার। তো বাবা আমাদের সাথে রয়েছে, অসুবিধা নেই। আজকের জার্নিটাও আমরা হর হর মহাদেব বলে শুরু করছি কলকাতার উদ্দেশ্যে। চলো। একটু আগেই রোদ উঠেছিল আর এখন দেখো হঠাৎ করে মেঘলা হয়ে গেল। কোভাই 23 কিলোমিটার বাম দিকে। এখান থেকে কেরালা যেহেতু একদম কাছে, আর কেরালায় তো সারা বছরই বৃষ্টি হয়, সেই কারণে সেই বৃষ্টির আভাস কিন্তু এখানেও থাকে। এখানেও বেশ ভালো রকমই বৃষ্টি হয় তামিলনাড়ুতে। সকাল সকাল দাঁড়িয়ে পড়েছে এখানে ডাব খাওয়ার জন্য। ডাবের দাম কত করে বলে দেখি আগে। এই হচ্ছে এখানকার স্পেশাল হলুদ ডাব। কত করে ডাব? কি বলছে 60 টাকা 80 টাকা কি সব বলছে। তামিলনাড়ুতে এসে যদি 60 টাকায় ডাব খাই তাহলে আর কি বলবো। এখানে এত ডাব গাছ, তাও ডাবের দাম বিশাল। আমরা হাইওয়ের ধারে খেয়েছিলাম মাত্র 30 টাকা করে, ওটাই ছিল সব থেকে দাম কম। তো আমরা হাইওয়ের ধারেই খাওয়ার চেষ্টা করবো, এখানে যেহেতু ট্যুরিস্ট স্পট রয়েছে এখানে কিন্তু দাম অনেকটাই বেশি হবে।
আর শুধুমাত্র এখানে নয়, কন্যাকুমারীতেও কিন্তু ডাবের দাম প্রচুর। কেরালাতে পর্যন্ত ডাবের দাম বিশাল ছিল, 70 টাকা 80 টাকার নিচে কোনো ডাবই নেই। এদিকে ডাবের চাষ হচ্ছে, আর এখানে যদি দাম এত হয় তাহলে আর কিছু বলার নেই। এই সিরুহানি মেন রোডটাকে ছেড়ে আমরা কোয়েম্বাটুর যখনই টপকে যাব তখন কিন্তু NH পেয়ে যাব। ন্যাশনাল হাইওয়ে পাওয়ার আগে পর্যন্ত কিন্তু এই সব রোডেতে প্রচুর বাম্পার টাম্পার করা রয়েছে এবং একটাই রাস্তা, গাড়ি আসতে যাচ্ছে, ভীষণ চাপ। রাস্তাটা তবে একটু ফাঁকা ফাঁকা রয়েছে এই যা, তবে মাঝে মধ্যে এমন বাম্পার চলে আসছে হঠাৎ করে, সেটা কিন্তু কন্ট্রোল করা খুব মুশকিল। এই দেখো, বলতে বলতে বাম্পার। এই মন্দিরটাকে আমি যাওয়ার সময়ও দেখছিলাম, আর এখন আসার সময় দেখতে বেশ ভালো লাগছে। কি সুন্দর সব মূর্তিগুলো করা হয়েছে মন্দিরে, দারুণ ভাই দারুণ। কালকে আসার সময় এই জায়গাটা আমি ভিডিও করবো বলে আমার গোপ্রোটা হ্যাং করে গিয়েছিল, আর ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমি ব্যাটারিটাকে লাগাচ্ছিলাম আবার খুলে। তো কোয়েম্বাটুর এখান থেকে আর মাত্র 4-5 কিলোমিটার ডিস্টেন্স আছে, আর রাস্তায় কিন্তু জাম বিভৎস বেড়ে গেল হঠাৎ করেই। এই কোয়েম্বাটুরটাকে যতক্ষণ আমরা পার করছি ততক্ষণ কিন্তু শান্তি নেই। একবার হাইওয়েতে উঠে পড়তে পারলে ব্যাস আর কোনো চিন্তা থাকবে না আমাদের। ওয়েলকাম টু কোয়েম্বাটুর। কোয়েম্বাটুরে ঢোকা মাত্রই সিগন্যাল পেয়ে গেছি, আর গাড়ি ঘোড়ার চাপটা তো বুঝতেই পারছো। যতক্ষণ আমরা কোয়েম্বাটুরকে পার করতে পারছি না ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম জাম থাকবে। কোয়েম্বাটুর সিটিকে পার করতে করতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে ভাই। এখানেই এত এনার্জি লস হয়ে গেলে হাইওয়েতে এনার্জি লাগবে প্রচুর। আজকে শুধুমাত্র নয়, এই কদিন ভোরই কিন্তু আমাদের ফুল এনার্জিতে থাকতে হবে এবং বেশি বেশি করে কিলোমিটার কভার করতে হবে। তো অনেক কষ্টে জাম ছেড়ে বেরোতে পেরেছি। এয়ারপোর্ট 10 কিলোমিটার, অবিনাশী 45, সালেম 165। চলো, আমরা এখন রয়েছি GD নাইডু ফ্লাইওভারের ঠিক উপরে, আর এখান থেকেই জামটা একটু কম হলো, নাহলে এর আগে পর্যন্ত অবস্থা পুরো খারাপ করে দিয়েছে ভাই। হাফ এনার্জি আমাদের কোয়েম্বাটুর সিটিতেই শেষ। গাড়ির নাম্বার প্লেট এখানকার TN দেখে দেখে চোখ পচে গেল ভাই। একটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার প্লেট দেখতে পাইনি আমরা। যদি একটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার প্লেট দেখতে পেতাম কি যে খুশি হতাম তোদের কি বলবো। শুধুমাত্র আমাদের 4টে গাড়ি রয়েছে, ওই 4টে গাড়িরই ওয়েস্ট বেঙ্গলের দৌড়ে চলেছে, আর বাদ বাকি সমস্ত গাড়ি TN আর TN। চেন্নাইয়ের বোর্ড দেখতে পেয়ে গেছি 485, সালেম 144। এই আমরা NH 544-এ এন্টার করবো। ও পাশ দিয়ে হাইওয়েটাকে দেখতেও কিন্তু বেশ মজা লাগছে। এখানকার সিগন্যালগুলো দেখেছো কিরকম ক্রস চিহ্ন, ব্লু কালারের সিগন্যাল। আমাদের এখানে হলুদ লাল থাকে, এখানে ব্লু কালার। সেই আমরা কাশ্মীর থেকে শুরু করেছিলাম NH 44-এ গাড়ি চালানো, আর এই কন্যাকুমারীতে তোমাদের শেষ দেখালাম NH 44-এর। কলকাতা থেকে আমরা বাইক চালিয়ে বেরিয়েছিলাম কন্যাকুমারীর উদ্দেশ্যে, এবং পুরো সাউথ ইন্ডিয়া কমপ্লিট করে আমরা বাড়িতে ফিরে যাব, তাও নিজের বাইক চালিয়েই। কোনো ট্রেনে ফ্রেন্ডে নিয়ে যাওয়ার কোনো সিন নেই। আমি যে কোনো রাইড শুরু করি বাইক চালিয়ে, এবং বাড়িতে ঢুকিও গাড়ি চালিয়েই। এরকম নয় যে হাফ রাস্তা থেকে আমরা ট্রেনে তুলে দিলাম এবং ট্রেনে আরাম করতে করতে চলে যাব। তাহলে তো আমরা 70% মজা নিলাম পুরো রাইডের, বাদ বাকি 30% যে শেষের রয়েছে ওই 30%-এর মজাটাও তো নিতে হবে নাকি। যারাই লং রাইডে বেরোবে বাইক চালিয়ে বেরোবে এবং চালিয়ে ঢুকবে, তার মজা একটা আলাদা। ও দেখতে দেখতে আজকে ডেটের প্রথম টোল প্লাজাও পৌঁছে গেছি আমরা। NH 544-এর উপরে প্রথম টোল প্লাজা, চেঙ্গাপল্লী টোল প্লাজা। বাপরে বাপ, কি নাম এদিককার। ও তো সাউথ ইন্ডিয়ায় কিন্তু ভাষা নিয়ে বেশ সমস্যা রয়েছে। বাংলা তো কেউ বুঝবেই না, হিন্দিও বুঝবে না, আমাদের বেশিরভাগ কথাই কিন্তু ইংলিশেই বলতে হচ্ছে। তো এইটা সবসময় একটু মাথায় রাখতে হবে। এরা বাংলা হিন্দি খুব কম বোঝে, খুব কম। বাংলা বুঝবেই না, হিন্দি তবু টুকটাক টুরিস্ট স্পটগুলোই বুঝছে। এছাড়া হাইওয়ের ধারে বলো বা সিটিতে বলো, সেখানে কিন্তু ইংলিশেই কথা বলতে হচ্ছে পুরোটা। কতদিন আমরা এই প্রপার হাইওয়ের উপরে গাড়ি চালাইনি, আজকে হাইওয়েতে উঠে একটা আলাদাই মজা লাগছে, আলাদাই। সালেম 134, নামাকাল 122। এখানকার বোর্ডগুলো পুরো আবজা হয়ে গেছে, মানে মেনটেনেন্সের অভাব। টাইম হয়েছে 11:46, আর আমি দাঁড়িয়েছি একটু NH 544-এর একদম ধারে, সার্ভিস লেনে নেমে এসেছি। কারণ রাস্তার ধারে এরকম পুরো ব্যারিকেড করা আছে, তো সেরকম দাঁড়াবার জায়গা নেই। আর এখানে এসে আমি সর্বপ্রথমে আমার গামছাটা এখানে শুরু দিয়েছি। সকালবেলা যেহেতু চান করেছিলাম আমি, তো চান করে গামছাটা ভিজেই ছিল, ব্যাগেতে পড়েছিল, সেই কারণে আমি ভাবলাম যে দাঁড়িয়েছি
তো একটু রোদে দিয়ে দিই তো শুকনো হয়ে যাবে, দেন আমরা বেরোতে পারবো। আর সবাই কে কোথায় চলে গেছে ঠিক খুঁজেও পাওয়া যাচ্ছে না, আমি আগে আছি না ওরা পিছনে আছে, এখন কিছু বুঝতেই পারছি না। যাই হোক আমরা কিছুক্ষণ দাঁড়াবো এখানে, দেন আবার কন্টিনিউ করবো। টাইম হচ্ছে 11:47 আর আমরা এখান থেকে আবার NH 544-এ উঠে যাচ্ছি। এখানে আমরা মোটামুটি 10-15 মিনিট দাঁড়িয়েছি, আজকে বেশি আর রেস্ট দেবো না, এরকম 10 মিনিট 15 মিনিট করে রেস্ট দেবো, দিয়ে বেরিয়ে যাবো। গামছাটা আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো শুকনো হয়ে গেল। কালকে আমি হোটেলে ঢুকেই সমস্ত কিছু কেচে দিয়েছিলাম, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল, সেই কারণে কিছুই শোকায়নি আমার। তো একের পর এক আমি ব্যাগের উপরে সব টাঙিয়ে দিচ্ছি এবং যেতে যেতে সেগুলো শুকনো হয়ে যাচ্ছে। আমাদের বাইকারদের জীবনটাই এরকম, সমস্ত জিনিসকে কিন্তু ম্যানেজ করে আমাদের চলতে হবে। কলকাতা থেকে কন্যাকুমারীর রাইডে NH 544 বলো আর NH 44 বলো আর NH 16 বলো, রোড কন্ডিশন নিয়ে কোনো কমপ্লেনই নেই। এত দারুণ রাস্তা যেটা আমরা লাদাখে যাওয়ার সময়ও পাই না। লাদাখে গেলে তো বিহারে টিহারে বেশ খারাপ রাস্তা পাই, তবে এখানে কলকাতা থেকে শুরু করে পুরো কন্যাকুমারী পর্যন্ত একটা দারুণ রাস্তা এবং অ্যাডভেঞ্চারাস জার্নি হয়। আমাদের কলকাতায় কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, আর এখানে সূর্যের দেখা পাওয়া মানে পুরো জ্বালিয়ে দেবে ভাই, জ্বালিয়ে দেবে। এখানকার লোকেরা কিভাবে থাকে কে জানে, সারা বছরই কিন্তু এদিকে প্রায় গরম থাকে। আমি এই ট্রিপে এখনো পর্যন্ত একবারই ইঞ্জিন অয়েল চেঞ্জ করিয়েছি, তবে কালকে মনে হচ্ছে আবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, কারণ এই ট্রিপে টোটাল 3355 কিলোমিটার কিন্তু গাড়ি চলে গেছে অলরেডি। আজকে আর চেঞ্জ করতে লাগবে না, 4000 হলে আমি চেঞ্জ করব। এখন রোড কন্ডিশন বেশ ভালো রয়েছে, গাড়ির চাপও রয়েছে, তার সাথে সাথে চার চাকাগুলো খুব ফালতুভাবে গাড়ি চালাচ্ছে, মানে এদিক ওদিক করছে আর কি। আর সবার সাথে দেখাও কিন্তু হয়ে গেছে, সামনে অঙ্কনা দিতে যাচ্ছে আর বাপিদার সামনে নাকি দাঁড়িয়ে আছে। পৌঁছে গেছি আজকে ডেটের সেকেন্ড টোল প্লাজা। আর এই টোল প্লাজাটা দেখতে দেখো, ওরে ভাই মধ্যিখানেটা পুরো গোল, দু সাইডে এক চালা ঘরের মতন পুরো হয়ে রয়েছে। চলো আমরা বাম দিক দিয়ে বেরিয়ে যাই আবারও। আমরা ভিআইপি লোক, আমাদের কিন্তু টোল ফোল দিতে লাগে না, আমরা পুরো ভিআইপি লেন দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমি খালি ভাবছি যে এই সমস্ত রাইডগুলো যদি 4 চাকা নিয়ে কেউ করে তাহলে তার কত টাকা টোল দিতে হয়। আমাদের যা বাজেট রয়েছে এই ট্রিপের সমস্তটাই কিন্তু ওই টোল দিতে দিতেই শেষ হয়ে যাবে। কি তেল ভরবে আর কি খাবে আর কি থাকবে। কন্যাকুমারী আসার সময় আমাদের কত এনার্জি ছিল, কত খুশি খুশি আসছিলাম, আর বাড়ি ফিরে যাওয়ার সময় কিন্তু সেই এনার্জিটা আর নেই। একটু কষ্টই লাগছে, আবার কবে রাইডে বেরোবো, আবার কবে এই সমস্ত হাইওয়েকে এনজয় করতে পারবো তা তো জানি না। তো এটা শুধুমাত্র এই রাইডে বলে নয়, এটা কিন্তু সমস্ত রাইডে আমার সাথে হয়ে থাকে। আর যাওয়ার সময় একটু মনটা খারাপই লাগে, তবে এটার খুশি রয়েছে যে এত দিন পর আমি আবার বাড়ি ফিরছি, আবার সবার সাথে দেখা করব। বাবা মায়ের জন্য খুব মন কেমন করছিল। তো যাই হোক, কন্যাকুমারীতে খুব সুন্দর কয়েকটা স্মৃতি নিয়ে কিন্তু আমরা বাড়ি ফিরছি। ওয়াও, সামনের সিটিটার ভিউ দেখো এখান থেকে। আমরা অ্যাকচুয়ালি একটু ঢাল থেকে নামছি, আর দূরে কিন্তু পুরো সিটিটাকে দেখা যাচ্ছিলো, এত দারুণ লাগছে উপর থেকে। তো এখন দুপুরের টাইম, গাড়িকে আর দাঁড় করাচ্ছি না, প্রচণ্ড গরম হচ্ছে। আমরা কন্টিনিউ কিন্তু এখন চলেই চলেছি। আর মাত্র 2022 কিলোমিটার বাকি আছে কলকাতা, মাত্র বললাম, ঠিক আছে। ও কোথায় রয়েছি আমরা, আর 2-1 দিনের মধ্যে কোথা থেকে কোথায় চলে যাব আবার। NH 544-এর উপরে একটা সুন্দর ব্রিজে উঠে পড়েছি, আর এখানে কিন্তু দেখাচ্ছে নিচে ত্রিবেণী সঙ্গম। এখানে কোনো ত্রিবেণী সঙ্গম মানে 3টে নদীর মিলনস্থল রয়েছে এখানে। ওই দূরে হচ্ছে ট্রেন যাওয়ার লাইন, আর নদীর মধ্যখানে বেশ পাথরের দ্বীপের মতন হয়ে রয়েছে। চেন্নাই ডিস্টেন্স আছে মাত্র 360 কিলোমিটার। আজকে মনে হচ্ছে চেন্নাইকে পার করে দিতে পারবো, দেখা যাক কি হয়। যদিও টাইম হয়ে গেছে কিন্তু 1:25। আরে সাবাস, আমাদের দিকে দুখানা টিলা পড়েছে, ডান দিকে একটা টিলা রয়েছে এবং বাম দিকে একটা টিলা রয়েছে। দুটো টিলার মাঝেই কিন্তু মন্দির রয়েছে। হাইওয়ে ধার দিয়ে যদি এরকম টিলা ফিলা দেখা যায় না, এই বোরিং হাইওয়েটা অনেকটাই মজাদার হয়ে যায়। আর যখন শুধুমাত্র ফাঁকা হাইওয়ে থাকে, সেই হাইওয়েতে গাড়ি চালাতে একটু বিরক্তই লাগে এবং ঘুমও পেয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমার সাথে কারা একমত এই ব্যাপারে একটু জানিও কমেন্ট করে। এটা তো মনে হচ্ছে পুরো রাস্তার ধারেই টিলাটা রয়েছে। এই টিলাটা একটু দূরে রয়েছে, আর ওইটা তো একদম সামনে। ফাইনালি অনেক কষ্টের পর কলকাতাকে আমরা 2000-এর নিচে নামিয়ে আনতে পেরেছি।
2000টা যেন বড্ড গলায় লাগছিল আমার বলতে, যে 2000 কিলোমিটার দূরে আছি। এখান থেকে পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু এগুলো সবই তামিলনাড়ুর পাহাড়। আর আমরা তো কেরালার বড় বড় পাহাড় এক্সপ্লোর করে এলাম। সত্যি কথা বলতে গেলে কেরালায় যা মজা করেছি না, কেরালার চা বাগানে সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি, সুন্দর করে এক্সপ্লোর করেছি, এটা সারা জীবন মনে থাকবে আমার। যারা এখনো পর্যন্ত কলকাতা থেকে কন্যাকুমারী সিরিজটা দেখোনি, তাদেরকে রিকোয়েস্ট করবো প্রতিটা পার্ট দেখো, তোমাদের একটা সেরা অ্যাডভেঞ্চার হবে, এটুকু বলতে পারি। এই জায়গাটা অপূর্ব অপূর্ব। সামনে একটা লেক না কি রয়েছে, আর এরকম হাইওয়ের পাশ দিয়ে বড় বড় পাহাড়। একটু আগে তো টিলা ছিল, এগুলো কিন্তু বেশ বড় পাহাড়ই বলা চলে। এইদিকে নারকেল গাছ এত রয়েছে, তাও ডাব নারকেলের দাম কিন্তু প্রচুর প্রচুর। 60 টাকা 70 টাকার নিচে ডাব এখানে পাওয়া যাচ্ছে না। কলকাতা থেকে কন্যাকুমারী ট্রিপে আমরা এখনো পর্যন্ত 3413 কিলোমিটার কমপ্লিট করেছি। এটা বাড়ি যেতে যেতে প্রায় 5500 কিলোমিটার বা 6000 কিলোমিটার কিন্তু হয়ে যাবে। তো মানে ভাবা যায় এই কটা দিনের মধ্যে আমরা প্রায় 6000 কিলোমিটার গাড়ি চালিয়েছি। এই পাহাড়টাকে তোমাদের দূর থেকে দেখাচ্ছিলাম, আর আমরা এই পাহাড়টার কত কাছে চলে এসেছি দেখো। আর এই পাহাড়ের গায়ে যে সবুজ সবুজ হয়ে আছে, মনে হবে যে শ্যাওলা পড়ে আছে। এইগুলো কিন্তু শ্যাওলা নয়, এগুলো হচ্ছে বিশাল বড় বড় সাইজের গাছ রয়েছে। দূর থেকে দেখতে মনে হয় যে শ্যাওলা। টাইম হয়েছে 1:46 আর আমরা সালেম টোল প্লাজা পৌঁছে গিয়েছি। টাইম হয়েছে দুপুর 2:30 আর আমরা রাস্তার ধারে দাঁড়িয়েছি। এত গরম ভাই, এত গরম, একটু ছাওয়ার জায়গা নেই NH 544-এর ধারে। তো এরকম একটা ছোটোখাটো গাছের তলায় দাঁড়িয়েছি, যা হোক করে। মানে এখানে আদৌ ছাওয়া রয়েছে, আদৌ রোদ রয়েছে, এর মধ্যেই দাঁড়াতে হলো, কিছু করার নেই। বিভৎস গরম লাগে, একটু জল খাবো, দেন আবার কন্টিনিউ করবো। চলো, টাইম হচ্ছে 2:41 আর আমরা এখানে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, কারণ প্রচণ্ড গরম ভাই, প্রচণ্ড গরম। ওয়েলকাম টু NH 44। সোজা চলে গেল NH 544 এবং আমরা ঘুরে ঘুরে চলে এলাম NH 44-এর উপরে, ইন্ডিয়ার লংগেস্ট হাইওয়ে, যেটা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত রয়েছে। হায়দ্রাবাদ সোজা, হসুর সোজা। NH 44-এর উপরে গাড়ির চাপ কিন্তু বিভৎস রয়েছে ভাই, বিভৎস গাড়ির চাপ। ওফ, লাইন দিয়ে 4 চাকা চলছে, লাইন দিয়ে। এই দেখো, আমরা ধার দিয়ে যাচ্ছি, তাও হর্ন দিচ্ছে। বাম দিকে ওই যে উইন্ডমিল দেখাচ্ছিলাম, উইন্ডমিলের ডানাগুলো দেখো, কি বিশাল সাইজের ডানা। 300 থেকে 400 মিটারের ডানা রয়েছে এক একটা ডানা। ওরকম 3টে ডানা অটোমেটিক্যালি হাওয়াতে ঘুরছে। মানে হাওয়ার প্রেশারটা বুঝতে পারছো কতটা হলে তবে ওই ডানাগুলো ঘোরাতে পারে। আবারও সব ডানা যাচ্ছে ওইদিকে, এরকম রাস্তার ধারে পুরো দাঁড় করে রেখে দিয়েছে। ও হো, ডানা দেখে তো ভয় লেগে যাবে ভাই। এত বড় উইন্ডমিলের ডানা যখন ঘুরছে, মনেই হবে না যে এত বড় ডানা হতে পারে। ও, নিচ থেকে না দেখলে বিশ্বাস করা যাবে না। সূর্যের তেজ একটু কমেছে, যার জন্য এখন গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে। আর সামনের পাহাড়টাকে একটু এনজয় করো, দারুণ লাগছে না? পুরো হাইওয়ের সামনে একদম পাহাড়, আর তার নিচে রয়েছে সারি সারি নারকেল গাছ। এই রোডে কিন্তু প্রচুর উইন্ডমিলের ডানা সব ওই দিকে যাচ্ছে, মানে কেরালা সাইডে যাচ্ছে। কত বড় বড় লরি, বুঝতে পারছো? কন্টেনার নয় এগুলো, এগুলোকে স্পেশালভাবে বানানো হয়েছে শুধু এই ডানা নিয়ে যাওয়ার জন্য। NH 44-এর এই মিডিল দিয়ে কি একটা ফুলের গাছ রয়েছে, পুরো হলুদ হলুদ হয়ে আছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। এই দেখো এখানে কতগুলো ডানা, দেখো একসাথে 4টে ডানা এখানে লাগানো রয়েছে। মানে উইন্ডমিল কিন্তু প্রচুর বাড়ছে আস্তে আস্তে। আমরা যত উইন্ডমিল দেখে এসেছি সাউথ ইন্ডিয়াতে, তার থেকে অনেক বেশি উইন্ডমিল আরও বেড়ে যাবে আগামীকাল। আমাদের ছোটো ভাইয়ের কন্যাকুমারী আসার সময় নাম দিয়েছিলাম চেন্নাই এক্সপ্রেস, আর এখন নাম দিয়েছি কলকাতা এক্সপ্রেস, কারণ আমাদের ছোটো ভাই এবারে কলকাতায় যাচ্ছে। এখানে একটু পাহাড়ে চড়াই মতন রাস্তা রয়েছে, আর লরিগুলোর স্পিড দেখো এখানে 5-7 পা গুনে গুনে চলেছে সব। অ্যাকচুয়ালি এতটাই লোড রয়েছে গাড়িগুলোতে, গাড়িগুলোকে তোলার ক্ষমতা নেই এদের। একটু আগে পর্যন্ত আমরা একটা গাছের ছাওয়ার জন্য ফাঁক করছিলাম, আর এখানে কত গাছ দেখো। আর গাছ বেশি মানেই এখানে কিন্তু গরম একদমই লাগছে না। এখন শুধু রোডের মজা নিতে হবে, আর কোনো কাজ নেই আমাদের, শুধু হাইওয়ের মজা নাও। এই দেখো রাস্তার ধারে ধারে কত বাঁদর বসে আছে। ওরে বাবা, সে তো পোস্টার হিলিয়ে দিচ্ছে পুরো।
পালায়াম টোল প্লাজা। আজকের এটা 4 নম্বর না 5 নম্বর সেটাই ভুলে গেলাম ভাই, সম্ভবত 4 নম্বরই হবে। পালায়াম টোল প্লাজা আমরা পার করছি। আর এই টোল প্লাজাটা কিন্তু যাওয়ার রাস্তাটা একদম ইউনিক, পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে যাতে ওইদিকে না যেতে পারে। তোমরা কলকাতা থেকে কন্যাকুমারী সিরিজ প্রচুর দেখেছো, তবে আমি যে ভিডিওটা বানিয়েছি এতে কিন্তু ইনফরমেশান যেরকম রয়েছে সেরকমই বলা রয়েছে কীভাবে তোমরা সব থেকে কম খরচে কন্যাকুমারীকে ঘুরে দেখতে পারবে। সিরিয়াসলি বলছি, এত কম খরচে আমরা কন্যাকুমারী কমপ্লিট করতে পারবো সেটা আমি নিজেও ভাবতে পারিনি। ও যখন এই বাজেট ভিডিও বানাবো তোমরা বিশ্বাসও করতে পারবে না যে এই টাকাতে কি কন্যাকুমারী ঘোরা আদৌ সম্ভব। আমরা বাজেটটা কমানোর জন্য নিজেরা খাবার দাবার রান্না করে খাওয়া থেকে শুরু করে নিজেরা টেন্টে থাকা, পেট্রোল পাম্পে সমস্ত কিছুটাই কিন্তু করেছি শুধুমাত্র তোমাদের জন্য। একটু আগে পর্যন্ত আমার এনার্জি পুরো লস হয়ে গেছিলো, আর এখন হঠাৎ করে গাড়ি চালাতে চালাতে এই এনার্জি কিন্তু আবার ফিরে পেয়ে গেছি। মনে হচ্ছে আবারও আমরা বেশ কিছু কিলোমিটার এগোতে পারবো। তখন তো 1 কিলোমিটার এগোতে গেলে বেশ কষ্ট হচ্ছিলো আমাদের। এরকম এনার্জিটা কিন্তু থাকা দরকার আমাদের পুরো রাস্তাতে। যদি এনার্জি লস হয়ে যায় তাহলে কিন্তু বেশ কষ্টকর রাইড হবে আমাদের পক্ষে। বেঙ্গালুরু 115, চেন্নাই 285। আমরা বেঙ্গালুরুর কত কাছে রয়েছি ভাবো, মাত্র 115 কিলোমিটারের ডিস্টেন্স। যদি আমরা বেঙ্গালুরু কিন্তু ঢুকবো না, আমরা রাইট সাইড নিয়ে বেরিয়ে যাবো চেন্নাই সাইডে। ওরে বাবা কত ট্র্যাক্টর যাচ্ছে দেখো, পুরো নতুন নতুন ট্র্যাক্টর এরকম কন্টেনারে করে চলে যাচ্ছে। আর ছাদেও তুলেছে মাথাতেও ট্র্যাক্টর রয়েছে, নিচেও ট্র্যাক্টর রয়েছে। তো টাইম হয়েছে 5টা 7। আর কতক্ষণ দিনের আলো থাকবে কে জানে। যতক্ষণ দিনের আলো থাকবে আমরা চেষ্টা করছি বেশ কিছু কিলোমিটার কভার করে নেওয়ার। এই দেখো 4 চাকাটা দেখো, বাপিদার পুরো পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে, 1 মিটারেরও ডিস্টেন্স নেই। তো NH44-এ একটু চাপটা কমেছে, কিন্তু আগে যে পরিমাণে গাড়ি ঘোড়া চলছিল তার তুলনায় অনেকটাই কম আছে এখন। এতক্ষণ আসছিলাম গরম গরম করে করে, আর সামনে তো পুরো কালো মেঘে পাহাড় ঢেকে আছে ভাই, বৃষ্টি না আসে আবার। আমরা এগোচ্ছি কিন্তু ওই দিকেই, যখন যেদিকে দুর্যোগ হয় আমরা সেই দিকেই এগিয়ে চলি, কেন জানি না ও পাহাড়গুলো দেখাই যাচ্ছে না, পুরো আবজা আবজা হয়ে আছে। সোজা চলে গেল NH44 যেটা কাশ্মীরের দিকে চলে যাচ্ছে, আর আমরা সোজা গিয়ে রাইট সাইড নেবো যেটা যাবে চেন্নাই বা ভেলোরের দিকে। এবারে আশা করছি এরকম ফাঁকা ফাঁকাই রাস্তা পাবো, কারণ NH44-এর মতন অত জাম কিন্তু আর থাকবে না। চলো 45-এ এবার এন্টার করবো আমরা। NH45 ভেল্লোর 117 কিলোমিটার, তিরুপতি 217, আর চেন্নাই হচ্ছে 253। ওকে, আমরা এবারে তো তিরুপতি আর যাওয়া হলো না, তার কারণ হচ্ছে একটাই যে তিরুপতি গেলে আমাদের এই ট্রিপটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তবে আমরা ফেরার পথে আরও একটা সাইট সিন কিন্তু কমপ্লিট করব, সেটা সারপ্রাইজ থাক, আগামী পর্বে আস্তে আস্তে জানতে পেরেই যাবে। আর এখন এই সন্ধ্যের টাইমটা শুধু একটু এনজয় করছি আমি রাইডটাকে। আমাদের এই বাম দিকে পাহাড়টাকে দেখো, ছোট্ট মতন পাহাড় কিন্তু একটা দারুণ একটা ভিউ রয়েছে। সন্ধ্যের আলো ফুটে গিয়েছে, আর এখানে লাইটগুলো দেখো জ্বলে গেল, আর ল্যাম্পপোস্টের ডিজাইনটা একটু লক্ষ্য করো। ওয়াও কতটা সুন্দর লাগছে, কীরকমভাবে একটা ডিজাইন করা রয়েছে, মধ্যখানে একটা ঘর টাইপের করেছে, দারুণ লাগছে ভাই, দারুণ। ও ঠান্ডা কিন্তু বেশ লাগছে। এবার একটা জায়গায় দাঁড়িয়ে আমরা জ্যাকেট ট্যাকেটগুলো পরতেই হবে, আমরা সেইতে কন্টিনিউ কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছি। এই উইন্ডমিলের ডানা কন্টিনিউ কিন্তু চলেই চলেছে। সত্যি কথা বলতে গেলে দিনের থেকে রাত্রিবেলা গাড়ি চালাতে কিন্তু বেশ মজা লাগে, বেশ মজা লাগে। তবে সেটা যদি ঘুম না পাই, তো হঠাৎ করে যদি ঘুম লেগে যায় তাহলে কিন্তু তার মতন কষ্টকর জিনিস আর কিচ্ছু হয় না। সন্ধে প্রায় নেমে এসেছে, আর আমরা এখানে দাঁড়িয়েছি একটু জ্যাকেট পরবো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে গাড়ি চললে। আর এখান থেকে একটু ভিউটা দেখো কেমন লাগছে এই জায়গাটা। কালকের এই টাইমে আমরা আদিযোগীকে এনজয় করছিলাম, আর আজকে হাইওয়েকে এনজয় করছি। এটাই হচ্ছে বাইকারদের জীবন, আজ এখানে কাল সেখানে, আবার পরশুদিন কোথায় চলে যাও তার কোনো ঠিক নেই। তো টাইম হচ্ছে 6টা 7, আর আমরা এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছি। এবারে বেরোচ্ছি আমরা। এই রাত হয়ে গেলে ভিজিবিলিটি এতটাই কমে যায়, যার জন্য গাড়ি চালাতে একটু সমস্যা। এখন শুধু পোকার মার্ডার হচ্ছে, গাড়ি ছাড়া মানেই পট পট করে হেলমেটের ভাইজারে এসে পোকা লাগছে। ভেল্লোর এখান থেকে আর মাত্র 110 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে, আর আজকে হয়তো আমরা তামিলনাড়ুকে
ছেড়ে বেরোতে পারবো না। রাস্তার ধারে কি সিনিক বিউটি রয়েছে না রয়েছে কিছুই দেখতে পাবো না, পুরো অন্ধকার। একটু আগে পর্যন্ত তো আমরা বেশ সুন্দর সুন্দর পাহাড় দেখে দেখে রাইড করছিলাম, আর এখন শুধু রাস্তা দেখা ছাড়া আর কোনো কাজই নেই। শুধু সামনের রাস্তা দেখো আর গাড়ি দেখো, এবারে চলতে থাকো। আমাদের ওই দিকের হাইওয়ের ধারে ধারে কত ধাবা থাকে, কত চায়ের দোকান থাকে। এই হাইওয়েতে একটা না চায়ের দোকান পাবে না কোনো ধাবা পাবে ভালোভাবে। তো যেতে যেতে বাবিদার কাছে তেল শেষ হয়ে প্রায়, সেই কারণে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প দেখতে পেয়ে গেছি। আমরা এখানে ফুল ট্যাঙ্ক করাবে বাবিদা, তার সাথে সাথে আমিও ভাবছি করিয়েই নেব। চলো কতটা তেল যায় আবার দেখা যাক। তো এখানে লিটার হচ্ছে 102 টাকা 66 পয়সা। চলো এখানে ফুল ট্যাঙ্ক করাচ্ছি আমরা, কত টাকা তেল যায় আবার দেখি। মিটার উঠতে তো শুরু করে দিয়েছে। 200, আমার খুব বেশি যাওয়ার কথা নয়, 300-400 টাকা তেল যাওয়ারই কথা। বাস পুরা 700 কাট দিয়েছে, 700। 3টে কাটা ছিল তাও 700 টাকা তেল চলে গেল। হ্যাঁ ঠিক। চলো তো এখানে আমাদের 700 টাকা তেল গিয়েছে আর ফুল ট্যাঙ্ক আবারও হয়ে গেছে। আমি একটা কথা বুঝতে পারছি না যে আমার 2টো কাঁটা থাকুক বা 3টে কাঁটাই থাকুক, 700-800 টাকা তেল কিন্তু কন্টিনিউ আসছে, কন্টিনিউ। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স আছে 1814 কিলোমিটার, যেতে টাইম লাগবে দেখাচ্ছে 1 দিন 8 ঘন্টা। যদি কন্টিনিউ গাড়ি চালানো যায় তাহলে 1 দিন 8 ঘন্টা গাড়ি চালালে আমরা আবার বাড়িতে পৌঁছে যাব। কলকাতায় কন্যাকুমারী ট্রিপে সব থেকে বেশি যদি খরচা কিছু হয়ে থাকে সেটা হচ্ছে পেট্রোলের। অ্যাকচুয়ালি পেট্রোলের খরচাটাই মেন হচ্ছে আমাদের, আর থাকা হচ্ছে তো বেশিরভাগ পেট্রোল পাম্পে, খাওয়া হচ্ছে নিজেরা যা এনেছি সেইটাই, এই করেই চলছে। আর কিছু করার নেই, তেল তো ভরতেই হবে, নিজেরা খাও আর না খাও, ছোটো ভাইয়ের পেট কিন্তু সবসময় ফুল রাখতে হবে। সারা দিন আমরা গাড়ি চালাই বিনা টেনশানে, আর যখনই রাত হয়ে যায় তখন একটা মাথার মধ্যে চিন্তা করে যে আজকে রাত্রিটা আমরা কাটাবো কোথায়। এইটা কিন্তু খুব বড় ঝামেলা। যারা আমার মতন লং লং রাইড করে তারা আমার সাথে একদম এগ্রি হবে। আর এখনকার পরিস্থিতিটা হচ্ছে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, কিছু দেখার মতন জিনিসই নেই। গাছগুলো পুরো ভূতের মতন দাঁড়িয়ে রয়েছে। টাইম হয়েছে 8:29 আর এখনও পর্যন্ত আমরা গাড়ি চালিয়েই চলেছি। ভেলোর সামনেই আসছে, ভেলোর এখান থেকে 25 থেকে 30 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে। আমরা ভাবছি যে ভেলোরটাকে টপকে একটা পেট্রোল পাম্প দেখে আজকে নাইটটা স্টে করে যাব। 8:30 তো বেজেই গেছে আমাদের, এমনি ভেলোর টপকে টপকে কিন্তু প্রায় 9:30 বাজবেই, কারণ ভেলোরের জ্যাম আমরা পেতে চলেছি একটু পর থেকেই। এখানকার সিগন্যাল দেখো, ওরে ঝাঁকা ঝ্যাক যেন ডিজে হচ্ছে। ব্লু, সাদা অ্যান্ড অরেঞ্জ, আর এদিকে লাল 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 ব্লিঙ্ক করছে। ওয়াও, সবটাই কিন্তু ক্রস চিহ্ন। আমাদের দিকে গোল গোল সিগন্যাল হয়, গোল গোল সিগন্যাল বাম দিকেরটা ছিল, উপরেরগুলো যে ছিল ওগুলো পুরো ক্রস চিহ্ন, এরকম ঝাপঝাপ করে জ্বলছে নেমছে। চলো চলো, আজকে আমরা কোথায় থাকবো কোনো ঠিক নেই, সেই যাযাবরদের মতন অবস্থা হয়ে গেছে আমাদের। আজ এখানে উড়ে যাচ্ছি, কাল সেখানে উড়ে চলে যাচ্ছি, সোজা চলে যাচ্ছে চেন্নাই। এখান থেকে মাত্র 130 কিলোমিটার, আর আমরা লেফট সাইডে নিয়ে বেরিয়ে যাবো ভেল্লোর থেকে ঠিক বাম সাইডে। চলো ভেল্লোর কিন্তু আমরা পৌঁছে গিয়েছি, 8:41 বাজে। দিনের থেকে রাত্রিবেলা যেন বেশি কিলোমিটার তাড়াতাড়ি কভার হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি রাত্রিবেলাটা অনেক ফাঁকা রাস্তা থাকছে, তার সাথে শরীরের এনার্জিটাও কিন্তু অনেকটাই বেশি। গরমের জন্য তো ভালোভাবে আমরা গাড়ি চালাতেই পারিনি। আরে বাবা, ভেলোরে ঢোকা মানেই কি জাম নাকি? এখানে আবার জাম হোস না ভাই, জামটা বাদ দিয়ে যা খুশি হ। এইগুলো যদি ফ্লাইওভার থাকতো তাহলে কিন্তু এই জামটা আর হতো না। ফ্লাইওভার না থাকার কারণেই এই জামটা হচ্ছে এত। পুরো সামনে তো পুরো জাম হয়ে আছে। A few moments later. তো ভেলোরে আমরা একটু দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে একটু গল্পগুজব করছিলাম সবার মধ্যে, একটু রেস্টও হয়ে গেল আমাদের ছোটোখাটো করে। এবারে আমরা বেরোচ্ছি সামনে পেট্রোল পাম্পের জন্য। দেখা যাক আমার পেট্রোল পাম্প পাই কি না। এবারে ভেলোর সিটিতে কিন্তু পেট্রোল পাম্পে থাকা খুব চাপ হয়ে যাবে, ভেলোরটাকে টপকে দেন আমরা পেট্রোল পাম্প খুঁজবো, এরকমই ঠিক করেছি। আর ভেলোর সিটিটা কিন্তু একটুখানি নয়, এটা বেশ বড় একটা সিটি রয়েছে। আর জাম তো দেখতেই পাচ্ছ, সিটির মধ্যে যখনই রাইড হবে জাম থাকবে না, এটা হয়। রাত্রে কি খাওয়া দাওয়া হবে সেটাও চিন্তা করতে হবে। আজকে রাত্রিরে আর রান্না বান্নার করার কোনো প্রোগ্রাম নেই, রাস্তার ধারে কিছু কিনে খেয়ে নিতে হবে। ওরে বাপরে বাপ, ভেলোরে আমাদের অবস্থা পুরো খারাপ করে দিল ভাই। সব জামেতেই আমাদের এনার্জি আবার শেষ করে দিল। বেশ ভালো এনার্জি গেইন করেছিলাম গাড়ি চালাতে। ভেলোর এত বড় একটা সিটি আর রাস্তাগুলো একদম সরু করে রেখে দিয়েছে। একটু বড় চড়া রাস্তা করবে, ফ্লাইওভার করা দরকার নেই, চওড়া রাস্তা হলেই কিন্তু এই জ্যামটা আর হয় না।
কত গাড়ির চাপ দেখো এখানে। আর এখানে কিন্তু বেশ গরম লাগছে। এবার একটু আগে পর্যন্ত ঠান্ডা ঠান্ডা লাগছিল, সিটিতে ঢোকা মানেই গরম। তো ভেলোরে একটা পরোটা দোকান থেকে আমরা পরোটা সবজি কিনে নিয়েছি। আর টাইমও হয়ে গেছে 9:20, সেই কারণে রাত্রিবেলা কি খাবার পাবো না পাবো রাস্তার ধারে দেখতে পেয়ে কিনে নিলাম। চলো গিয়ে টেন্ট করে খাওয়া যাবে। এই জামটা ছেড়ে বেরোতে পারলে যেন এখন শান্তি পাই। টাইম হয়েছে এখন রাত্রি 10টা, আর আমরা ভেল্লোরটাকে টপকে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। আর এখানেই আমরা খাওয়া দাওয়া করবো এবং রাত্রিবেলা টেন্ট করে শুয়ে পড়বো। আজকে রাত্রিরে খাবারে রয়েছে এরকম পরোটা রয়েছে, তার সাথে এরকম প্লাস্টিকে ঘুগনি না কি সবজি একটা দিয়েছে। তো এই খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।